আমার নাম টিনা। পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আমার আনন্দের সীমা ছিল না। কয়েক মাস পরে আমার বিয়ে ঠিক হয়ে গেল এবং বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল। নিকুঞ্জ আমার বেস্ট ফ্রেন্ডের দাদা, যে দেখতে খুবই সুন্দর এবং ভালো ছেলে, কিন্তু ওর যেই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করত তা হলো ওর চাকরি। না জানি কত বছর ধরে নিকুঞ্জ সৌদি আরবে চাকরি করছে এবং সে মাসে এত টাকা ইনকাম করে যে তার ভাই বোনেরা আরাম আয়েসে জীবনযাপন করছিল। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, এই কারণে আমার বান্ধবী তার দাদার প্রস্তাব আমার জন্য নিয়ে আসে। আমার বাড়ির লোকেরাও সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ বাবা ভালো করেই জানতেন তাদের অবস্থা কেমন। আমার হবু স্বামী বিয়ের জন্য কয়েক মাসের ছুটি নিয়ে ইন্ডিয়া আসে এবং তার আসার কয়েকদিন পরেই ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে থেকেই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে বাসর রাতেই আমি নিকুঞ্জকে আমার ভালোবাসায় এমন পাগল করে দেব যে সে যেন আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে না পারে এবং আমাকেও তার সাথে সৌদিতে নিয়ে যায়। বাসর রাতে যখন নিকুঞ্জ ঘরে এলো তখন আমাকে দেখে সে তার বোনের পছন্দের প্রশংসা না করে পারল না। আমিও হেসে তাকে আমার গভীর ভালোবাসার কথা জানালাম এবং তার উপরে আমার অফুরন্ত ভালোবাসা উজাড় করে দিলাম, কেননা আমি যে কোনো মূল্যেই সৌদি যেতে চাইতাম। প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ে এমন একজনের সাথে হোক যাতে করে আমি ইন্ডিয়া ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারি। এখন নিকুঞ্জের কারণে আমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো ছিলেন এবং নিকুঞ্জের সাথে আমারও প্রথম কয়েকটা দিন খুবই আনন্দে কাটলো, কিন্তু যত দিন যেতে লাগলো ততই নিকুঞ্জের ছুটি শেষ হয়ে আসতে লাগলো। আমি রাতের বেলা তার কানে এই কথা ঢুকিয়ে দিলাম যে আমিও তোমার সাথে সৌদি যাব, কেননা আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। আমার কথা শুনে নিকুঞ্জ হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, টিনা, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। তাই তুমি তোমার মাথায় এমন কোনো ভাবনা এনো না যা তোমাকে পরে কষ্ট দেবে। নিকুঞ্জের এই কথা শুনে আমি রেগে গেলাম এবং বললাম, আমি যেহেতু তোমাকে বিয়ে করেছি তাই তোমাকে ছাড়া আমি এখানে একলা থাকবো কেন? আমাকেও তোমার সাথে সৌদি আরবে যেতে হবে। নিকুঞ্জ আমার এই কথা শুনে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, প্রথম কথা হলো, আমার মা কোনো অবস্থাতেই এই ব্যাপারে রাজি হবেন না যে আমি তোমাকে আমার সাথে সৌদি নিয়ে যাই। আর দ্বিতীয় কথা হলো, সৌদির জীবনযাত্রা এবং সেখানকার নিয়মকানুন এতই আলাদা যে তুমি সেখানে সহজে মানিয়ে নিতে পারবে না। এর আগে আমি নিকুঞ্জকে আরও কিছু বলতাম, তার আগেই নিকুঞ্জের মা ঘরে এসে গেলেন। সম্ভবত আমার জোরে কথা বলার আওয়াজ ঘরের বাইরে চলে গিয়েছিল, তাই তিনি দেখতে এসেছিলেন যে ঘরের ভেতরে আসলে হচ্ছেটা কি। ঘরে এসে যখন তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তখন আমি স্পষ্ট করে বললাম যে আমি নিকুঞ্জর সাথে সৌদি আরবে যেতে চাই, কেননা যখন আমার স্বামী এখানে থাকবে না তখন আমি এখানে থেকে কি করব। আমার কথা শুনে আমার শাশুড়ির মুখের রং বদলে গেল। টিনা, তুমি বিয়ের আগে থেকেই তো এই কথা জানতে যে নিকুঞ্জ তোমাকে ওর সাথে সৌদি নিয়ে যাবে না। নিকুঞ্জ সেখানে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে, তাই তুমি সেখানে একা সারাদিন কি করবে? আর তাছাড়া অন্য দেশে একজন মেয়ের একা থাকা সহজ না। এছাড়াও সেখানকার পুরুষদের সম্পর্কে অনেক অদ্ভুত অদ্ভুত কথা শোনা যায়। আর তুমি এখানে একা থাকবে কেন? আমরা সবাই তোমার সাথেই আছি। আমার শাশুড়ির কথা এবং তার কঠোর কণ্ঠস্বর শুনে আমার বিশ্বাস হয়ে গেল যে নিকুঞ্জের আমাকে সাথে না নিয়ে যাওয়ার আসল কারণ হলো সেখানকার লোকজন এবং সেখানকার পরিবেশ। সবচেয়ে বেশি রাগ আমার শাশুড়ির হয়েছিল, কেননা আমার যাওয়ার কথায় তার মুখের রং লাল হয়ে গেছিল। এছাড়াও তিনি আমাকে বলতে লাগলেন যে তোমাকে এইভাবে কিছুদিন নিকুঞ্জকে ছাড়া আমাদের সাথেই থাকতে হবে। কিন্তু আমি মনে মনে ঠিক করে নিলাম যে যেভাবেই হোক আমি নিকুঞ্জকে রাজি করাবই। আমি তার নতুন বউ, তাই আমার ভালোবাসায় তো তাকে বশ মানতেই হবে। এই ভেবে আমি আমার শাশুড়ির সাথে তর্ক করা ছেড়ে দিলাম এবং রাত হতেই নিকুঞ্জের উপর আমার ভালোবাসার জাদু চালাতে লাগলাম, কেননা আমি তো এই বিয়ে সৌদি যাওয়ার জন্যই করেছি, না হলে তো আমার জন্য সম্বন্ধের কোনো অভাব ছিল না। আমি সুন্দরী এবং যুবতী, তাই খুব সহজেই কোনো ভালো সম্বন্ধ পেতে পারতাম। কিন্তু সৌদির আকর্ষণ আর অর্থের লোভ আমাকে নিকুঞ্জের সাথে বিয়ে করতে রাজি করিয়েছিল। নিকুঞ্জ সৌদি ফিরে যাওয়ার আর মাত্র 10 দিন বাকি ছিল। এই 10 দিনে আমি তার উপরে এমন জাদু চালিয়েছি যে এখন সে নিজেই তার মাকে না জানিয়েই আমাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। যেদিন নিকুঞ্জ এবং আমার সৌদির উদ্দেশ্য রওনা হওয়ার কথা ছিল
সেদিন সকালেই নিকুঞ্জ তার মাকে জানালো যে সে আমাকেও তার সাথে নিয়ে যাচ্ছে। এই খবর শুনে নিকুঞ্জের মায়ের উপরে যেন বজ্রাঘাত হলো এবং তিনি আমার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বললেন, খুব ছলনাময়ী তুমি। তিনি আরও অনেক কিছুই বলেছিলেন, কিন্তু আমি তার কোনো কথার উপরে গুরুত্ব না দিয়ে সোজা আমার ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলাম। নিকুঞ্জ সেখানেই তার মায়ের কাছে বসে তাকে শান্ত করার চেষ্টা করছিল। যখন থেকে আমার যাওয়ার কথা উঠেছে এবং আমি এতে জিতে গেছি, তখন থেকে আমার বান্ধবীও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে আমার কাছ থেকে এটা একেবারেই আশা করেনি যে বিয়ের পরে আমি এত বদলে যাব। কিন্তু এখন যখন আমাকে তার সাথে থাকতেই হবে না, তখন সে যা খুশি বলুক না কেন, তাতে আমার কী বা আসে যায়। নিকুঞ্জের মায়ের ঘরের কাজ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে মায়ের আওয়াজ শুনে আমি দরজার বাইরে দাঁড়িয়ে গেলাম। তিনি না জানি কী নিয়ে কথা বলছিলেন, কিন্তু নিকুঞ্জকে বলছিলেন যে তুই তো জানিস সেখানকার সমস্যা কী, তোর বউ যুবতী, কম বয়সী এবং সুন্দরীও। তাই আমি বলছিলাম কি, তুই তাকে আগেই সব কিছু বলে দে, যা সেখানকার নিয়মকানুন কেমন, আর আমি কেন চাই না যে সে তোর সাথে যাক। তুই এটাও খুব ভালো করেই জানিস, আর সেখানে যদি তোর বাচ্চাও হয় তাহলে তাকে সেখানকার নিয়ম অনুযায়ী সব কিছুই করতে হবে। নিকুঞ্জ তার মাকে আশ্বাস দিচ্ছিল যে যখন টিনা গর্ভবতী হবে তখন আমি তাকে এখানে ফেরত পাঠিয়ে দেব। তাদের এই সমস্ত কথা শুনে আমার সারা শরীরে আগুন জ্বলে উঠল, কেননা তার মা শেষ পর্যন্ত তাকে নিজের কথার জালে ফাঁসিয়ে নিল। না জানি কী সব নিয়মের কথা বলছিল, যাতে নাকি আমার সন্তান হলে তার অসুবিধা হতে পারে। আমি কিছু না বলে রাগে গজগজ করতে করতে আমার ঘরে ফিরে এলাম এবং মুখ ফুলিয়ে বিছানায় বসে রইলাম। আধা ঘন্টা পর যখন নিকুঞ্জ ঘরে এলো, তখন আমাকে এভাবে বসে থাকতে দেখে বলল, তোমার আবার কি হলো? আমি তো আমার মায়ের কথা না শুনে তোমাকে আমার সাথে নিয়েই যাচ্ছি, তারপরেও তুমি এভাবে রেগে বসে আছো কেন? আমি রাগী স্বরে বললাম, তুমি কোনো করুণা করছো না আমার উপরে। আমি তোমার বউ, তাই তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। কিন্তু তুমি তো এখন এটা ভেবেই বসে আছো যে আমি যখনই গর্ভবতী হব তখনই তুমি আমাকে ফেরত পাঠিয়ে দেবে, অথচ সেই সময় আমার সবচেয়ে বেশি তোমারই প্রয়োজন হবে। নিকুঞ্জ আমার মাথায় হাত রেখে বলল, কিছু বাধ্যবাধকতা থাকে বিদেশের, যার কারণে মানুষকে এমন সিদ্ধান্ত নিতে হয়। ভারত আর সৌদি আরবের মধ্যে অনেক পার্থক্য। ওখানে বাচ্চা হওয়ার পরে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণেই তোমাকে ফেরত পাঠানোর কথা ভেবেছিলাম। ফ্লাইটের আর কয়েক ঘন্টায় বাকি ছিল, তাই শেষ মুহূর্তে ওকে রাগিয়ে এই সুযোগটা হারাতে চাইতাম না। তাই আমি চুপ করে গেলাম। আমাকে শুধু একবার সৌদি যেতে হবে, তারপরে আর কখনো ফিরে আসার কথা ভাববও না। সন্ধ্যার ফ্লাইটে আমি নিকুঞ্জর সাথে সৌদি আরবে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর পরে ওর বড় অ্যাপার্টমেন্টে পা রাখতেই আনন্দে আমার মন ভরে উঠল, কেননা আমার সেই স্বপ্ন যা আমি ছোটোবেলা থেকে দেখেছি তা আজকে পূরণ হলো। নিকুঞ্জের মন তেমন একটা ভালো ছিল না, কারণ যখন আমরা এয়ারপোর্টের জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন ওর মা খুবই রেগেছিলেন। তিনি না আমাদের আশীর্বাদ করে বিদায় করেছিলেন আর না কোনো ভালোবাসার কথা বলেছিলেন। আমি জানতাম 2-1 দিনের মধ্যেই উনি ঠিক হয়ে যাবেন, তাই আমি এই বিষয় নিয়ে বেশি ভাবিনি। সৌদির সুন্দর শহর দেখে আমি পুরোপুরি তার মায়ায় আবদ্ধ হয়ে গেলাম। আমি শুনেছিলাম এখানকার মরুভূমিগুলো নাকি সন্ধ্যার সময় খুবই মনোরম হয়, তাই আমি চাইতাম স্বামীর সাথে সেখানে বসে জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটাবো। কিন্তু মাত্র 2-1 দিনের মধ্যেই আমি বুঝতে পারলাম যে এখানের জীবন ভারতের জীবনের থেকে কতটা আলাদা। এখানকার সব কিছু একদম নতুন আর অচেনা লাগছিল। প্রথম কয়েকদিন আমরা বাইরে থেকে খাবার আনিয়ে খেলাম, কিন্তু সেটাও আমার কাছে এতটাই আলাদা লেগেছিল যে আমি এক বেলাও ঠিক করে খেতে পারিনি। 2 দিন পরেই নিকুঞ্জের আরবি বস আমাদের তার বাড়িতে খাবারের জন্য নিমন্ত্রণ করলেন। সৌদিতে এটাই আমার প্রথম নিমন্ত্রণ, আর তাও কোনো আরবের বাড়িতে। আমি খুবই খুশি ছিলাম, কারণ আমি এখানকার নিয়মকানুন আর রীতিনীতি কাছ থেকে দেখতে চেয়েছিলাম। কেননা আমার শাশুড়ি বারবার বলতেন যে এখানকার রীতিনীতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমিও জানতে চাইতাম এখানের কি কি নিয়ম নীতি আলাদা। সেখানে গিয়ে দেখলাম নিকুঞ্জের বস কোনো বয়স্ক লোক না, বরং একজন যুবক, যাকে দেখে আমি হতবাক হয়ে গেছিলাম। তিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন, তাই আরবি ভাষার সাথে সাথে ইংরেজিও খুব ভালো করে বলতে পারতেন, আর তিনি আমাদের সাথে ইংরেজিতেই কথা বলছিলেন। আমিও শিক্ষিত ছিলাম,
আমার ইংরেজিও বেশ ভালো ছিল আর আমি সহজেই তার সাথে কথাও বলতে পারছিলাম। নিকুঞ্জের বস আমান যে বাড়িতে থাকতেন সেটা কোনো সাধারণ বাড়ি নয়, বরং কোনো প্রাসাদের থেকে কম ছিল না। তার বাড়ি দেখে আমার চোখ বিস্ময়ে হতভম্ব হয়ে গেছিল। এছাড়াও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমান খুব হাসি খুশি আর মিশুকে টাইপের মানুষ, যার সাথে দেখা করে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু নিকুঞ্জের ব্যবহার তার সামনে খুবই চাপা ছিল। সম্ভবত এর কারণ এই যে তিনি তার বস ছিলেন, কিন্তু আমি তার সাথে একদম স্বাভাবিকভাবেই কথা বলছিলাম। আমানের পরিবার তার সাথে থাকতো না, এই বাড়িতে শুধু তিনি একাই থাকতেন। আমানের এই কথাটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম, কেননা তিনি নিকুঞ্জের বস হওয়া সত্ত্বেও বলেছিলেন যে যদি তোমাদের কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমি সব সময় হাজির আছি। তার এই কথা শুনে আমরা খুব খুশি মনে অ্যাপার্টমেন্টে ফিরে আসি। বাড়ি ফিরে এসেও আমি নিকুঞ্জের কাছে আমানের খুব প্রশংসা করলাম, কিন্তু নিকুঞ্জ বলল এখানকার পুরুষদের মধ্যেও কিছুটা দুর্বলতা থাকে, যার সম্পর্কে এখনও তোমার কোনো ধারণা নেই। আমি বুঝতে পারলাম না যে নিকুঞ্জ কিসের কথা বলছে। যার এত বড় বিশাল প্রাসাদ তার কিসের দুর্বলতা থাকতে পারে। কিন্তু মাত্র কয়েকদিন পরেই আমার পুরো পৃথিবী কেঁপে উঠল যখন আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী। এখানে আমার আসা এখনও 1 মাসও হয়নি, কিন্তু এই খবরটা আমাকে ভেতর থেকে চুরমার করে দিয়েছিল। কেননা আমি জানতাম যদি এই কথা নিকুঞ্জ জানতে পারে তাহলে ও আমাকে প্রথম সুযোগেই ফেরত পাঠিয়ে দেবে। আমার শরীর খারাপ হতে শুরু করেছিল, তাই আমি বুঝতে পারছিলাম যে এই খবরটা আমি বেশি দিন লুকোতে পারবো না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এই বাচ্চাটা আমি নষ্ট করে ফেলবো। কেননা এত তাড়াতাড়ি আমার ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু এখানের আমি কিছুই জানতাম না, না আমার কোনো চেনা পরিচিত লোক ছিল আর না কোনো বন্ধুবান্ধব ছিল যাকে আমি আমার কষ্টের কথা বলতে পারতাম। আমি চুপিসারে আমার স্বামীর মোবাইল থেকে আমানের নাম্বার বের করলাম, কেননা ছেলেটাকে আমার খুবই ভালো লেগেছিল আর আমার বিশ্বাস ছিল যে এই কঠিন সময়ে সে অবশ্যই আমার সঙ্গ দেবে। এছাড়াও যখন থেকে আমি এখানে এসেছি আমার স্বামীর একদমই সময় থাকতো না। এছাড়াও কাজ থেকে ফিরে সে এত ক্লান্ত থাকতো যে এখানে কোথাও ঘুরতে যাওয়ার স্বপ্নই থেকে গেছে। আমাদের এখানে আসার পরের দিন থেকেই নিকুঞ্জকে কাজে যোগ দিতে হয় আর আমি সারাদিন ফ্ল্যাটে একা পড়ে থাকতাম। নিকুঞ্জ আমাকে বাইরে বের হতেও কঠোরভাবে নিষেধ করেছিল, তাই আমি এখানে এই 4 দেওয়ালের মধ্যে খারাপভাবে ফেসে গেছি। তার উপরে আমার শরীর খারাপ এবং আমার প্রেগনেন্সি আমাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। আমি আর বেশি কিছু না ভেবে আমানের নম্বর বের করলাম এবং তাকে ফোন করে একা দেখা করার ইচ্ছা প্রকাশ করলাম। আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলল এবং কিছুক্ষণ পরেই সে আমাদের অ্যাপার্টমেন্টে এসে গেল। আমার পক্ষে একজন অপরিচিত পুরুষের সামনে নিজের প্রেগনেন্সির কথা বলা এবং তারপরে সেটা নষ্ট করার উপায় জিজ্ঞেস করা খুবই কঠিন ছিল, কিন্তু এটা ভারতে ফিরে যাওয়ার চেয়ে বেশি কঠিন ছিল না। তাই আমি বেশি কিছু না ভেবে ইংরেজিতে তাকে আমার পুরো সমস্যাটা বললাম। আমার কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল এখানে তার অনেক যোগাযোগ আছে এবং এই কাজটা সে খুব গোপনে করে দিতে পারবে, কিন্তু তার ভয় ছিল যদি এই কথা নিকুঞ্জ জানতে পারে তাহলে তার আর নিকুঞ্জের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আমি আমানকে আশ্বাস দিলাম এবং বললাম এই কথা নিকুঞ্জ কখনোই জানতে পারবে না যে আমি তাকে আমার বাড়িতে ডেকেছি বা তার সাথে কোনো কথা বলেছি। আমান কয়েক ঘন্টার মধ্যেই শুধু যে আমার সমস্যার সমাধান করে দিল তাই না, বরং আমার খুব খেয়াল রাখলো। এভাবেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। নিকুঞ্জ তো সারাদিন কাজে ব্যস্ত থাকতো আর আমি একা বাড়িতে থাকতাম, তাই আমি আর কি করতাম, আমান আমাকে এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখালো আর শপিংও করালো এবং প্রায়ই সে আমাকে তার বাড়িতেও নিয়ে যেত। কিন্তু নিকুঞ্জ আমাদের বন্ধুত্বের ব্যাপারে কোনো খবরই জানতো না। আমানের সঙ্গ আমার খুবই ভালো লাগতে শুরু করেছিল। আমি তার ধন সম্পদ আরাম আয়েশ দেখে তো হতবাক হয়ে যেতাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো এবং একদিন যখন আমান আমাকে তার ফ্ল্যাটে নিয়ে গেল তখন সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না এবং আমাকে তার ভালোবাসার কথা জানালো। আমি আমার স্বামীর সাথে খুব একটা সুখী বিবাহিত জীবন কাটাচ্ছিলাম না, কেননা সে এত ক্লান্ত হয়ে আসতো যে আমাকে সময়ও দিতে পারতো না। এমন পরিস্থিতিতে আমার জন্য একটা ঠান্ডা হাওয়ার মতো ছিল যে আমাকে ভালোবাসতো এবং আমার সব আবদারও সহ্য করত।
এই সব কারণে ধীরে ধীরে আমি আমানের সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলেছিলাম এবং আমি এমন এক পাপের চোরা বালিতে পা দিয়েছিলাম যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আর এখন তো আমি আমানের সাথেই আমার জীবন কাটানোর স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু তারপর একদিন নিকুঞ্জ আমাকে আরব পুরুষদের সম্পর্কে এমন একটা কথা বলল যা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি সব কাজ করে ঘরে এসে দেখলাম নিকুঞ্জ বিছানায় শুয়ে আছে। এরপরে আমরা কথা বলতে বলতে আমানের প্রসঙ্গ উঠল। তখন নিকুঞ্জ আরব পুরুষদের সম্পর্কে বলতে শুরু করলো। সে বলল যে আরব পুরুষরা বহুগামী হয়, যার কারণে তাদের শুধু অনেক রোগী হয় না, বরং তাদের স্ত্রীরাও অনেক ধরনের ইনফেকশনে গুরুতর রোগের শিকার হয়। নিকুঞ্জ আরও জানালো যে তাদের সাথে কাজ করা এক আরব লোকের এই কারণে গুরুতর রোগ হয়েছিল এবং শুধু সেই নয়, বরং তার স্ত্রীও ইনফেকশনের শিকার হয়েছিল। এরপরে নিকুঞ্জ আরও বলল যে এই কারণেই এখানে অনেক মহিলার এইডস হয়। এই সমস্ত কথা শুনে আমি একেবারেই চমকে উঠলাম যে নিকুঞ্জ এসব কী বলছে। আমি তো তার বন্ধু আমানের সাথে সম্পর্কে জড়িয়েছি, তাই এখন তার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার হুঁশ উড়ে গেল। না জানি নিকুঞ্জের কথা কতটা সত্যি আর কতটা মিথ্যে, কিন্তু তার মিথ্যে বলার তো কোনো বিশেষ কারণও ছিল না। এসব ভেবেই আমি খুব ঘাবড়ে গেলাম। আমি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ভাবলাম এবং মনে মনে ঠিক করলাম যে আমানকে এই ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করব। কিন্তু এবার আমার আমানের সাথে দেখা হওয়ার আগেই আমার স্বামী জানলো যে তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, তাই সে আমাকে তার মায়ের কাছে ফেরত পাঠাতে চায়। নিকুঞ্জের এই কথা শুনে আমার একটুও বিশ্বাস হলো না, কারণ তার মা আগেই আমার এখানে আসার বিপক্ষে ছিল। এছাড়াও এই 4 মাসে তার হঠাৎ কী এমন হলো যে আমাকে তার জন্য ফেরত যেতে হবে। এখানে থাকার জন্য তো আমি আমার বাচ্চাকেও নষ্ট করে দিয়েছি, তাহলে আমি কিভাবে তার মায়ের ডাকে চলে যেতে পারি? তাই আমি আমার স্বামীকে স্পষ্ট বলে দিলাম যে আমি যাব না, কেননা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার কথা শুনে নিকুঞ্জ আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল। এরপরে যখন আমানের সাথে আমার দেখা হলো, তখন আমি তাকে বললাম যে আমার স্বামী আমাকে দেশে ফেরত পাঠাতে চায়। আমার কথা শুনে আমান বলতে লাগলো যে যদি তুমি এখানে চিরকাল থাকতে চাও, তাহলে তোমার স্বামীকে ছেড়ে আমার সাথে চলো, আমি তোমাকে আমার কাছেই রাখবো। আমানের মুখ থেকে এই কথা শুনে আমার আর আনন্দের সীমা রইল না, কেননা আমানের মতো ধনী ব্যক্তি আমার সাথে থাকলে আমার আর কি চাই। আমি সম্পত্তি লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে সমস্ত সম্পর্ক আর্থিক ভুলের মধ্যে পার্থক্যই ভুলে গিয়েছিলাম। যখন নিকুঞ্জ আমাকে ফেরত পাঠানোর জন্য চাপ দিতে লাগলো, তখন আমি আমার জিনিসপত্র বাঁধলাম এবং তাকে শুধু এতটুকুই বললাম যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমি এখানেই আমার জীবন কাটাতে পারবো। আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপরে ডিভোর্সের কাগজ আনিয়ে তাতে সই করে আমাকে তার জীবন থেকে বের করে দিল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে সে এত সহজে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। নর্মাল অবস্থায় কোনো মেয়ের জন্য ডিভোর্স শব্দটা খুবই কঠিন, কিন্তু এই মুহূর্তে আমার তো এটাও পর্যন্ত অনুভব হয়নি যে আমি কি করছি। আমি খুশি মনে আমার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আমানের সঙ্গে থাকতে চলে গেলাম। আমান আমাকে তার প্রাসাদে রানীর মতো করে রাখলো। আমাদের একসাথে থাকা 1 মাস কেটে গেছে, কিন্তু এই সময় নিকুঞ্জ একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায়নি। আমার প্রায় পেটে তীব্র ব্যথা হতো, আর যখন ব্যথা হতো তখন আমার বারবার নিকুঞ্জের সেই কথা মনে পড়তো যে আরও পুরুষরা বহুগামী হয়। 2 মাস পরে আমান আমাকে এই বলে তার বাড়ি থেকে বের করে দিল যে সে আর আমাকে তার সাথে রাখতে পারবে না, কারণ তার মা বাবা আমাদের ব্যাপারে জেনে গেছে এবং তারা তার উপরে ভীষণ অসন্তুষ্ট। আমানের এই কথা শুনে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল, আর আমি ঘাবড়ে গিয়ে তাকে বললাম, তাহলে আমি কোথায় যাব? কার ভরসায় আমার জীবন কাটাবো? আমান খুবই নির্দয়ভাবে জবাব দিল যে এটা তোমার সমস্যা, আমার নয়। এখন আর আমার তোমার কোনো প্রয়োজন নেই। আমানের এই কথা শুনে সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম যে আমান শুধু আমাকে ব্যবহার করার জন্যই এই পুরো খেলাটা খেলেছে। আমার প্রতি তার কোনো সত্যিকারের ভালোবাসা ছিলই না। যাই হোক, ভাঙা হৃদয়ে কোনো রকমে আমি নিকুঞ্জের কাছে গেলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গেই বুঝে গেল যে আমার উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে। এরপরে হালকা হেসে সে বলল, আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, তোমার আত্মমর্যাদার খেয়াল রেখেছিলাম, তাই আমি সরাসরি তোমাকে আমানের সাথে দেখা করতে নিষেধ করিনি।
কিন্তু তোমাকে ওর খপ্পর থেকে বাঁচানোর জন্য আরবি পুরুষদের বহুগামিতার কথা বলে তোমার মনে ভয় ঢোকানোর চেষ্টাও করেছিলাম, যাতে তুমি আরবি পুরুষদের থেকে দূরে থাকো। কিন্তু তোমার মাথায় এতটুকুও বুদ্ধি নেই যে তুমি আমার কথা বুঝতে পারতে। তুমি একবারও আমাকে এটা জিজ্ঞেস করোনি যে আমি এই কথা কেন বলছি আর এর পিছনে কি কারণ আছে। আমি শুধু তোমাকে ভয় দেখাতেই চেয়েছিলাম যাতে তুমি এই সংসার না ছাড়ো। সে এক মুহূর্তের জন্য থামলো, তারপরে গভীর শ্বাস নিয়ে বলল, আমার আগেই আন্দাজ হয়ে গেছিল যে তুমি লুকিয়ে লুকিয়ে আমানের সাথে ভুল সম্পর্ক তৈরি করেছো। যেভাবে তুমি আমার সাথে সৌদি আসার জন্য জেদ করেছিলে, সেইভাবেই আমানের সাথে জীবন কাটানোর জন্য আমাকেও ছেড়ে দিয়েছিলে। তাই এখন আর তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। নিকুঞ্জের এই সমস্ত কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে সত্যিই তো সে আমাকে এই পথ থেকে ফেরানোর জন্যই বলেছিল যে আরও পুরুষরা বহুগামী হয় এবং এর ক্ষতি তাদের সাথে থাকা মহিলাদেরও হয়। নিকুঞ্জ আসলে এগুলো শুধু আমাকে ভয় পাওয়ানোর জন্যই বলেছিল। এর সাথে সত্যের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু না তো আমি তার কথার সঠিক মানে বুঝতে পেরেছিলাম, আর না তো ভালো মন্দের পার্থক্য করতে পেরেছিলাম। এই কারণে আমি এখন পুরোপুরি বরবাদ হয়ে গেছি। আমি নিকুঞ্জকে অনেক অনুরোধ করলাম, কিন্তু নিকুঞ্জ আমাকে ওর অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিল। এখন আমি সৌদিতে একা কী করে জীবন কাটাবো, এইসব ভাবতে ভাবতেই সেই রাতটা আমি নিকুঞ্জের ফ্ল্যাটের সামনেই বসে কাটিয়ে দিলাম। নিকুঞ্জ অনেক রাত অবধি জানলা দিয়ে আমাকে দেখছিল, তারপর হঠাৎ জানালা বন্ধ করে দিল। আমি বসে বসে কাঁদছিলাম, কিন্তু এখান থেকে কিভাবে ফিরে যাব কিছুই বুঝতে পারছিলাম না। সারা দিন এবং রাত না খেয়েছিলাম। ভোর হলে নিকুঞ্জ আমাকে ঘরের ভেতরে ডাকলো। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল দেখে সে বলল, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তবে হ্যাঁ, আমি তোমাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারি। আমি লজ্জিত ছিলাম যে এই মুখ নিয়ে ফিরে যাব কিভাবে। তাই আমি তাকে বললাম, এই পোড়া মুখ নিয়ে আমি সেখানে ফিরে যেতে চাই না। আমার এই কথা শুনে নিকুঞ্জ আমাকে সেখানে একটা চাকরি খুঁজে দিল। এখন আমি একটা আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করেছি। সম্ভবত আমাকে নিচু দেখানোর জন্যই সে একজন ভারতীয় মেয়েকে বিয়ে করে এনেছে। আমি আমার বাড়ির লোকেদের ফোন করে সব সত্যি কথা বলেছি, কিন্তু তারা আমার কথা শুনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আমি জীবনে একটা বড় শিক্ষা পেয়েছি যে আমি আর কখনোই কোনো আরবির উপরে ভরসা করব না। প্রিয় বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।